কল্পনা করুন এমন এক দেশ যেখানে সূর্য রোজ জ্বলন্ত রূপ নিয়ে হাজির হয় আর তাপমাত্রা এমন জায়গায় পৌঁছায় যেখানে রাস্তায় হাঁটাও যেন সাহসের কাজ। এমন একটি দেশ যা রাস্তায় চলাফেরা করে বিশ্বের নামি দামি গাড়ি, যেখানে মানুষের জীবনের গতি যেন রূপকথার রাজ্যের মতো, ধন সৌন্দর্য আর স্টাইলের এক অবিশ্বাস্য মিশ্রণ। আপনি যদি এই দেশের নারীদের এক ঝলক দেখেন তাহলে শুধু চোখই নয় বরঞ্চ মন আটকে যাবে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক দেশ নিয়ে যাকে বলা হয় মধ্যপ্রাচ্যের হীরা, কুয়েত। ইতিহাস, রাজনীতি, বিলাসবহুল জীবন, গরমে পুড়ে যাওয়া দিন, শান্ত সন্ধ্যা, অদ্ভুত নিয়ম, সুন্দরী নারীর চোখ ধাঁধানো সৌন্দর্য আর এমন কিছু তথ্য যা আপনি আগে কখনোই শোনেননি। মিনজালে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনি কি জানেন কুয়েত দেশের পুরো নাম কি? যদি না জেনে থাকেন তাহলে আপনাদেরকে বলে দেই, কুয়েতের পুরো নাম হলো দ্য ওয়াল আল কুয়েত। এছাড়াও বলে দেই এই দেশটি 1752 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কুয়েতের রাজধানী হলো কুয়েত সিটি, যা এই দেশের বৃহত্তম শহর। দেশের মোট জনসংখ্যা 43 লাখের কাছাকাছি। যদি জনসংখ্যার ঘনত্বর কথা বলি তাহলে এখানে প্রতি বর্গ কিলোমিটারে 240 জন লোক বসবাস করে। কুয়েতের 100% মানুষ শহরে বসবাস করে, অর্থাৎ এই দেশে কোনো গ্রাম নেই। কুয়েতের সিটিকে কুয়েতের হৃদয় বলা হয়। এর সীমানা ইরাক এবং সৌদি আরবের সাথে সংযুক্ত। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত এই শহরে পার্লামেন্ট হাউস এবং বেশিরভাগ সরকারি অফিস রয়েছে। দেশের রাজনৈতিক রাজধানী হওয়ার পাশাপাশি এটিকে দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক রাজধানীও মনে করা হয়। কুয়েতে অনেক বড় কোম্পানি এবং সংস্থার সদর দপ্তর অবস্থিত এবং এটি আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। কুয়েতের মুদ্রার নাম হলো কুয়েতি দিনার, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মুদ্রাগুলোর মধ্যে একটি। 2013 সালে কুয়েতের মুদ্রাকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মুদ্রার মর্যাদা দেওয়া হয়েছিল। বর্তমানে এক কুয়েতি দিনার প্রায় 242 রুপির সমান। যদি আপনার বর্তমানে কুয়েতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে একটু ভেবে নিন। কুয়েত বিশ্বের বৃহত্তম তেল ভান্ডার দেশ এবং এটি 60% তেল রপ্তানি করে। কুয়েতের তেল ভান্ডার বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেল ভান্ডার, যা 2005 সালে আবিষ্কৃত হয়েছিল। কুয়েত আসলে কতটা ধনী দেশ তা আমরা কেউই জানি না। এখন কুয়েতের মানুষের কথা বলি। কুয়েতের বেশিরভাগ মানুষ ধনী এবং তাদের ক্ষমতার প্রভাব সর্বত্র ছড়িয়ে আছে। আপনি কি বিশ্বাস করতে পারবেন যে এখানকার একজন ব্যক্তির গড় আয় $71,000? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, অর্থাৎ প্রায় 43 লাখ টাকারও বেশি। এখানকার প্রতিটি মানুষের নিজস্ব কোম্পানি রয়েছে, তাই স্বয়ংক্রিয়ভাবে 70% আয় সেখানকার 10টি ধনী পরিবার থেকেই আসে। তাদের জীবনযাত্রাও অসাধারণ। এখানকার মানুষ দামি গাড়িতে ঘুরে বেড়ায় এবং একের পর এক দুর্দান্ত বাড়িতে থাকে, মানে সবাই এখানে ধনী। বন্ধুরা, বিশ্বের উষ্ণতম দেশগুলোর তালিকায় কুয়েতও অন্তর্ভুক্ত রয়েছে। কুয়েত তো বাদ দিন, সমস্ত আরব দেশে খুব বেশি গরম পড়ে এবং গরমের কারণে বাইরের মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। দিনের তাপমাত্রা প্রায় 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কিন্তু যখনই কুয়েতে এত ভয়াবহ গরম পড়তে শুরু করে তখনই এখানকার কাজ করার পদ্ধতিও বদলে যায়। এখানে যে কোনো নির্মাণ কাজ শুরু হয় 2টি শিফটের মাধ্যমে। একটি শিফট সকাল 6টা থেকে 10টা পর্যন্ত হয় এবং পরের শিফট সন্ধ্যায় 5টা থেকে রাত 10টা পর্যন্ত চলে। দিনের বেলায় আপনি এখানে কাউকে বাইরে ঘুরতে দেখবেন না, কারণ যে বাইরে বের হয় সে অসুস্থ হয়ে পড়ে তীব্র গরমের কারণে। বন্ধুরা, কুয়েত একটি মুসলিম দেশ। এখানকার কিছু আইন খুবই কঠোর। এটি বিশ্বের সেই দেশগুলির মধ্যে পড়ে যেখানে মদ পান করা, বিক্রি করা বা নিয়ে আসার উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্বের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় দেশগুলির কথা বললে কুয়েত এর ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। কুয়েতের নারীরা অত্যন্ত সুন্দর এবং তাদের সৌন্দর্য দেখে বিশ্বের মানুষের হুঁশ উড়ে যায়। কিন্তু এখানে একটি অদ্ভুত নিয়ম রয়েছে, সেটি হলো আপনি যদি সেখানকার কোনো মহিলাকে উপহার দিতে চান তাহলে সেই মহিলা আপনার কাছ থেকে সেই উপহার নিতে আসতে পারবে না, বরং সেখানকার নিয়ম অনুযায়ী তার জায়গায় তার মা বাবা বা তার স্বামী আসবে। এত ধনী এবং উন্নত হওয়া সত্ত্বেও কুয়েতের মহিলাদেরকে নিয়ে আজও পুরনো ধারণা রয়েছে। কুয়েতে প্রথমবারের মতো 2006 সালে সেখানকার মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়েছিল, আর এর আগে সেখানকার শুধুমাত্র পুরুষেরাই ভোট দিতে পারতেন। এটাকে নিয়ে মহিলারা বহু বছর ধরে আন্দোলন চালিয়েছিল এবং ফলস্বরূপ 2006 সালে অবশেষে স্বীকৃতি পেয়েছিল। এখন তো কুয়েতের অনেক মহিলারা সাংসদও আছেন এবং তারা প্রশংসার সাথে কাজ করছেন। সেখানকার লোকেরা এখন বুঝতে পেরেছে যে পুরুষ এবং মহিলাদের প্রতিটি ক্ষেত্রে সমান অধিকার দেওয়া উচিত। বন্ধুরা, কুয়েতের লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি পারিবারিক বলে বিবেচিত। একটি সমীক্ষা অনুযায়ী কুয়েতের লোকেরা তাদের অবসর সময় শুধুমাত্র পরিবার এবং তাদের হাতে গোনা কিছু বন্ধুদের সাথে সময় কাটায়। আপনি কি জানেন কুয়েতের পানীয় জলের দাম রান্নার গ্যাসের চেয়ে অনেক গুণ বেশি? কারণ কুয়েতে সবচেয়ে কম বৃষ্টি হয়। যদি দেখা যায় তাহলে বছরে কুয়েতে মাত্র গড়ে 2 দিন বৃষ্টি হয়, যা বাকি দেশগুলোর তুলনায় অনেক কম। তাই এখানকার সমুদ্রের জল সবসময় ব্যবহার করা হয়। সমুদ্রের লবণাক্ত জলকে মেশিনের সাহায্যে সাধারণ জলে রূপান্তরিত করা হয় এবং তারপর তা ব্যবহার করা হয়। তাই তো বলা হয় যে কুয়েত থেকে যদি তেল চলে যায় তাহলে তাদের কাছে আর কিছুই থাকবে না। বন্ধুরা, আজ বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং কোনটি?
আপনারা বলবেন যে বুর্জ খলিফা, তাই না? কিন্তু আপনি এই কথাটি মনে রাখবেন যে আগামী 8 থেকে 9 বছরের মধ্যে এই বিল্ডিং এর চেয়ে উঁচু একটি বিল্ডিং কুয়েতে তৈরি হতে চলেছে। এর নাম হলো বুর্জ মোবারক আল কবির। বলা হচ্ছে যে কুয়েত সরকার এটিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। 2030 সালে হয়তোবা বুর্জ মোবারক আল কবির সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। কুয়েতের সরকার বিশ্বাস করে যে এই টাওয়ারটি তৈরি হওয়ার পর দেশে আরো বেশি লোক আসবে এবং পর্যটন শিল্প বৃদ্ধি পাবে। আপনি কি জানেন কুয়েতে রেলগাড়ি চলতো না? হ্যাঁ, কুয়েত শহরের কথা কি বলবো, পুরো দেশে ট্রেনের কোনো সুবিধা নেই। অবশ্য এত জনবসতিপূর্ণ দেশে এটি জরুরি নয়। সেখানকার লোকেরা বড় বড় গাড়িতে ঘোরাফেরা করে। কুয়েত দেশে শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় আছে, যার নাম কুয়েত বিশ্ববিদ্যালয়। এটি 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও খুব বেশি কুয়েতি লোক এখানে পড়াশোনা করে না। স্কুল শেষ করার পর বেশিরভাগ ছেলেমেয়েরাই ইংল্যান্ডে বা ফ্রান্সে পড়াশোনা করতে চলে যায়। বন্ধুরা, আপনারা হয়তো অক্ষয় কুমারের এয়ারলিফট মুভি অবশ্যই দেখেছেন। আজ আমরা আপনাদেরকে বলি এর পিছনের কারণ ছিল 1990 সালে ইরাকে সন্ত্রাসবাদীদের হামলা হয়েছিল। এটি একটি ভয়াবহ হামলা ছিল, কিন্তু এই হামলার মধ্যে 13ই আগস্ট 1990 সালে 1,70,000 ভারতীয় এয়ারলিফটের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এটি ইতিহাসে সবসময় মনে রাখা হবে। কুয়েত দেশে উটের দৌড় খুব জনপ্রিয় ছিল। এখানে এই দৌড় দেখতে হাজার হাজার লোক আসে। কিন্তু 2005 সাল থেকে এই দৌড়ে শিশুদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এরপর 2006 সালে কুয়েত সরকার অর্থ এবং প্রযুক্তি শক্তি বিশ্বকে দেখিয়েছিল। কুয়েতে 2006 সালে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উটের দৌড় করানো হয়েছিল এবং এই দৌড় আয়োজনে একজন মানুষেরও সাহায্য নেওয়া হয়নি। এখন আপনারা ভাবছেন যে মানুষ ছাড়া উটদেরকে কে দৌড়ায়? আসলে বন্ধুরা, এই দৌড় হয়েছিল রোবটের সাহায্যে, যা একটি খুব বড় ঘটনা ছিল। আপনি কি জানেন কুয়েত দেশে বিশ্বের সবচেয়ে বড় টায়ার ডাম্পিং এরিয়া রয়েছে? এখানে প্রায় 80 লক্ষ টায়ার পড়ে আছে এবং প্রতি বছর এই জায়গায় 25 লক্ষ থেকে 1 কোটি টায়ার জমা করা হয়। এই টায়ার ডাম্পিং এরিয়াকে আপনি মহাকাশ থেকেও দেখতে পাবেন। এতে আপনি অনুমান করতে পারবেন যে এটি কত বড় জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। কুয়েতের সন্ধ্যা খুব সুন্দর হয়। গরমের কারণে এখানকার দিনের বেলায় কেউ বের হয় না, কিন্তু সন্ধ্যার সময় এখানে ভিড় হয় এবং অনেক নাইট ক্লাবও এখানে রয়েছে, যেখানে ড্যান্স পারফরমেন্স দেখতে পাওয়া যায়। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে কুয়েতের কিছু শান্ত জায়গা দেখাই, যেখানে আপনারা আপনাদের সঙ্গীতকে নিয়ে বেড়াতে যেতে পারবেন। আমরা আপনাদেরকে জানাবো এখানকার ভিসা প্রক্রিয়া কি এবং কত টাকা খরচ হবে। কুয়েত টাওয়ার কুয়েত সিটির প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এই টাওয়ারটি শহরের ল্যান্ডমার্ক। এটি 3টি টাওয়ার দিয়ে তৈরি। এখানকার 2টি টাওয়ার জলের কন্টেইনার হিসেবে ব্যবহার করা হয় এবং তৃতীয় টাওয়ারটি একটি লাইটিং বোর্ড। এদের মধ্যে সবচেয়ে উঁচু টাওয়ারটি হলো 187 মিটার এবং এতে 4500 কিউবিক মিটার জলের রিজার্ভ রয়েছে এবং এখানে 90টি রেস্টুরেন্ট রয়েছে। দ্বিতীয় টাওয়ারটি 140 মিটার উঁচু এবং এটি শুধুমাত্র জল সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। এর রঙিন চেহারার কারণে এটিকে দেখতে খুবই সুন্দর লাগে। লিবারেশন টাওয়ার এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে একটি, যার উচ্চতা 372 মিটার এবং এটি কুয়েত সিটির একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এই টাওয়ারটি একটি জাতীয় স্মৃতিস্তম্ভ এবং একটি টেলিযোগাযোগ টাওয়ার হিসেবেও ব্যবহার করা হয় এবং এটি টেলিযোগাযোগ টাওয়ার হওয়া সত্ত্বেও এতে একটি রেস্টুরেন্ট এবং অবজারভেশন ডেকও রয়েছে। এই ভবনটি সিরামিক টাইলস দিয়ে তৈরি করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে লিবারেশন টাওয়ার আইফেল টাওয়ারের চেয়ে 40 মিটার উঁচু। আপনারা যখন কুয়েতে যাবেন এই জায়গাটি অবশ্যই ঘুরে আসবেন। পরবর্তী স্থান হলো ফইলাকা আইল্যান্ড। 12 কিলোমিটার লম্বা এবং 6 কিলোমিটার চওড়া এই দ্বীপটি কুয়েত সিটির সেন্টার থেকে 20 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এটি কুয়েতের বেশ কয়েকটি প্রধান প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে একটি। এই দ্বীপের সম্পর্ক ব্রোঞ্জ যুগের সাথে সংযুক্ত। মনে করা হয় সেই সময় এখানে মানুষ বসবাস করত। মেসোপটেমিয়ার আক্রমণের সময় তারা এখানকার বসতি স্থাপন করেছিল। এখানে একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষও আজও দেখা যায়। পরবর্তী স্থান হল আল মারাদিম আইল্যান্ড। কুয়েতের সবচেয়ে বড় দ্বীপগুলোর মধ্যে এটি একটি, যা পারস্য উপসাগরের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। পরিযায়ী পাখিরা এই দ্বীপটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত করেছে। আপনারা যদি ভাগ্যবান হন তাহলে এখানে কিছু বিরল প্রজাতির পাখিও দেখার সুযোগ পাবেন। তো বন্ধুরা, আপনারা যদি কুয়েতে যেতে চান তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে ভিসা পাওয়া সবচেয়ে সহজ। যদি আপনাদের কাছে সমস্ত কাগজপত্র থাকে তাহলে 7 দিনের মধ্যে ভিসা পাওয়া যাবে। বন্ধুরা, কুয়েত দেশ সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।